ওয়েলকাম টু আওয়ার ফিজিক্স ক্লাস। আমি আরিয়ান আহমেদ রবি, ফিউশন অনলাইন ইনস্ট্রাক্টর। তো আশা করি তোমাদের সবাই ঈদ ভালো কাটছে। আজকে থেকে আমাদের আবার ফিজিক্সের ক্লাস শুরু হবে। তো আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় নিয়ে, যেটা বল। তো বল আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, এখান থেকে অনেক সময় সিকিউ আসে। তো আমাদের ফার্স্টে যেটা জানতে হবে সেটা হচ্ছে বলের ধারণা, অর্থাৎ বলের কনসেপ্ট। এই বলের কনসেপ্ট সম্পর্কে জানার আগে আমাদের যেই সূত্রটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে কালজয়ী একটা সূত্র, নিউটনের প্রথম সূত্র। সেটা আমরা কি বলা হচ্ছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। আগে বলের ধারণা দেওয়ার আগে আমরা এই জিনিসটা একটু বুঝি। এখানে কি বলা হয়েছে যে ধরো একটা স্থির বস্তু, এটাকে যদি আমরা কোনো প্রকার বল প্রয়োগ না করি তাহলে এটা সবসময় স্থিরই এখানে থাকবে। এটা আমরা সবসময় দেখতে পাই। আমরা যখন কোনো স্থির বস্তু, আমাদের যেমন আসবাবপত্র যদি আমাদের বাসায় থাকে, তো সেটা একভাবেই সেখানে স্থির অবস্থাতেই থেকে যায়। সেটা নড়াচড়া করে না করে। আবার পরেরটাতে কি বলছে যে সমবেগে চলতে থাকা বস্তু, অর্থাৎ একটা গাড়ি, এটা যদি আমরা একটা ধাক্কা দিয়ে এটা ছেড়ে দিই তাহলে এটা সবসময় এরকমভাবে চলতেই থাকবে। কিন্তু এটাকে আমরা অনেক সময় দেখি যে একটা ধরো একটা চাকা, এটাকেও যদি আমরা ধাক্কা দিই তাহলেও এটা সবসময় চলতে থাকবে। কিন্তু আমরা কি রিয়েল লাইফে এটা কখনো দেখতে পাই? দেখতে পাই না। তার মানে কি এই সূত্রটা কি ভুল? কিন্তু না। যখন আমাদের এই চাকাটাকে আমরা ধাক্কা দিলাম, তখন এটা সমবেগেই চলতে থাকার কথা সারা জীবন। যদি এটায় কোনো বাহ্যিক বল প্রয়োগ না হয়, অর্থাৎ এটার বিপরীতে যদি কোনো ফোর্স ক্রিয়েট না হয়, তাহলে এটা সবসময় সমবেগেই চলতে থাকার কথা। কিন্তু এখানে আমাদের রাস্তা থাকে, আবার বাতাস থাকে। এই বাতাস আর রাস্তার কারণে ঘর্ষণজনিত একটা কারণে এটা আমাদের একসময় থেমে যায়। তো এই সূত্রটা আমরা থেকে কি বলতে পারি যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু সবসময় স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। এখান থেকে আমরা বলের ধারণা একটা পেতে পারি যে যেই জিনিসটা প্রয়োগের কারণে, প্রয়োগের কারণে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতে থাকে, তাকেই আমরা বল বলবো। অর্থাৎ এখানে জাস্ট বল প্রয়োগের জায়গায় যদি আমরা লিখি যে প্রয়োগের কারণে চিরকাল তাহলে এটা হচ্ছে বলের একটা সংজ্ঞার মতো হয়ে যাবে। তো এইখানে প্রয়োগ বলতে কি বোঝাচ্ছে? একটা ধাক্কা দেওয়া বোঝাচ্ছে। অর্থাৎ একটা আসবাবপত্র এখানে আছে, এটাকে যদি ধাক্কা দিই তাহলে এটা বল হিসেবে কাজ করবে। আবার একটা ধরো একটা গাড়ি আছে, সেটাকে যদি আমরা দড়ি দিয়ে টানি, বা একটা মানুষ হয় যে দেখো না যে ২ পাশে ২ মানুষ ধরে আরকি টানে ২ টা, এটা হচ্ছে টাগস অফ যে ওয়ার, দড়ি দিয়ে টানাটানি, এটা হচ্ছে একটা বল। তার টানা, ধাক্কা দেওয়া সবই এক ধরনের বল। এবার আমাদের জড়তাটা কি? এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। জড়তা হচ্ছে কোনো বস্তু স্থির থাকার বা গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাই হচ্ছে জড়তা। অর্থাৎ যদি কোনো বস্তু একটা এই গতিশীল অবস্থায় চলতে থাকে তাহলে তার গতি বজায় রাখার যে ইচ্ছা বা প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে বাস থেকে চলন্ত বাসে আমরা যখন বসে থাকি সিটে, ধরো এখানে হচ্ছে একটা সিট আছে, এখানে একজন বসা। তো বাস তো চলতেছে, তাই না? এই বাসের সাথে তার এই যে নিচের যে এরিয়াটা, এটা তো বাসের সাথে লাগানো অবস্থায় থাকে। তো বাস চলতে থাকলে তার এই নিচের পার্টটুকুও গতিশীল অবস্থায় থাকে। তো গতিশীল অবস্থায় থাকার কারণে বাস যখন ব্রেক করে তখন বাস হচ্ছে থেমে যায়। কিন্তু আমরা সামনের পার্টটুকে সামনের দিকে ঝুঁকে যায়। তো এটার কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে গতিশীল অবস্থায় আছে, এই গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার জন্য আরকি এই এই কাজটা হয়। তো এটাকে বলা হচ্ছে আমাদের গতি জড়তা। আবার আমরা যখন স্থির অবস্থায় থাকি, হঠাৎ করে সামনের দিকে যখন টান মারা হয় তখন আমরা পিছনের দিকে ঝুঁকে যাই। এটা হচ্ছে আমাদের স্থির জড়তা। তো এখানে জড়তা কয় ধরনের হতে পারে? স্থিতি জড়তা,
আরেকটা হচ্ছে গতি জড়তা। অর্থাৎ স্থিতিশীল অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে স্থিতি জড়তা। আর গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার জড়তা হচ্ছে গতি জড়তা। তো এটা আমাদের বই থেকে এই যে দেখো জড়তা এখানে আছে। বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই অবস্থাই হচ্ছে জড়তা। তো এটা হচ্ছে আমাদের জড়তার সংজ্ঞা। হঠাৎ গাড়ি চলতে শুরু করলে জড়তার কারণে আমরা এই পেছনের দিকে হেলে পড়ি। এই যে একটু আগে যেটা বললাম আমরা। তাহলে শরীরের নিচের অংশ গাড়ির সাথে লেগে থাকে। গাড়ির সাথে সেটা চলতে শুরু করে কিন্তু শরীরের উপরের অংশ তখন স্থির থাকে। জড়তার কারণে স্থির থাকতে চায়। তাই শরীরের উপরের অংশ পেছনের দিকে হেলে পড়ে। যেহেতু এটা স্থির থাকার জড়তা তাই এটাকে বলে স্থিতি জড়তা। অর্থাৎ গাড়ি যখন চলতে শুরু করে তখন হচ্ছে আমরা ফার্স্টে স্থির থাকি। তো স্থির থাকার কারণে তখন হচ্ছে স্থিতির জড়তা কাজ করে। আবার গাড়ি গতিশীল অবস্থা থেকে যখন হঠাৎ করে থেমে যায় তখন সেখানে হচ্ছে গতি জড়তা কাজ করে। তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। তো এরপরে আমাদের যে আছে এরপর হচ্ছে আমাদের বল তো বিভিন্ন ধরনের হতে পারে, তাই না? যেমন ব্যাট দিয়ে বল মারারও একটা বল, এরপরে বল ছুঁড়ে মারাও একটা বলের মধ্যে পড়ে, মানে ক্রিকেট বল ছুঁড়ে মারা। তো এই সব যত ধরনের বল আছে সব কয়টা বলকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেগুলোকে একসাথে আমরা বলব হচ্ছে মৌলিক বল। তো মৌলিক বলের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আমাদের মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলের যেমন এখানে আমরা যদি একটু দেখি যে মহাবিশ্বে সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। যে ধরো এই একটা বস্তু, এই আরেকটা বস্তু। এই ২ টা একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করবে অর্থাৎ এখানে আকর্ষণ বল কাজ করবে। তো সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। তার মানে এটার একটা ভর আছে, তাই না? এটারও একটা ভর আছে। এই ২ টা ভর ২ টাকে যেই বল দ্বারা আকর্ষণ করবে সেটা হচ্ছে মহাকর্ষ বল। তো এখানে কি হতে পারে? এটা পৃথিবী হতে পারে, এটা চাঁদ হতে পারে। আবার এটা সূর্য, এটা পৃথিবী হতে পারে। তো এই পৃথিবী তো সূর্যকে কেন্দ্র করে এরকম ঘুরতেছে। তাই এটা হচ্ছে মহাকর্ষ বলের কারণে হচ্ছে। এরপরে আমাদের যে তড়িৎ চৌম্বক বল, অর্থাৎ তড়িৎ চৌম্বক বল, এটা হচ্ছে আমাদের তড়িতের কারণে এবং চৌম্বক ২ টা একই সাথে কাজ করে। এখানে হচ্ছে আমাদের পদার্থের চার্জের কারণে এই বলটা সৃষ্টি হয়। আকর্ষণ বা বিকর্ষণ ২ টাই হতে পারে এখানে। বিকর্ষণ বল। অর্থাৎ পজিটিভ একটা চার্জ আর পজিটিভ একটা চার্জ এই ২ টা পরস্পরকে বিকর্ষণ করবে। অর্থাৎ এটা যদি আমরা রাখি তো এটা এই দিকে যাবে, এটা এই দিকে যাওয়ার চেষ্টা করবে। যেমন এই সেম আমরা দেখি হচ্ছে চৌম্বকের ক্ষেত্রে। যেমন চৌম্বকের ক্ষেত্রে কি হয়? এই এক পাশে থাকে হচ্ছে প্লাস চার্জ আরেক পাশে থাকছে মাইনাস চার্জ। তো এইখানে যদি আমরা আরেকটা প্লাস চার্জ বিশিষ্ট চৌম্বক আনি, তখন এই ২ টাকে ২ দিকে বিকর্ষণ করতে দেখব। এবার যদি আমরা উল্টাভাবে ধরি অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে এখানে যদি প্লাস থাকে তাহলে ২ টাকে করবে, আকর্ষণ করবে। অর্থাৎ এইটা করবে হচ্ছে এইটাকে আকর্ষণ, এইটা এইদিকে আকর্ষণ করবে। তো এই তড়িৎচৌম্বক বলটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলের থেকে 10^36 গুণ বেশি শক্তিশালী। মহাকর্ষ থেকে 10^36 গুণ
বেশি শক্তিশালী। তো এটার একটা আমাদের উদাহরণ আমরা ছোটবেলায় অনেকেই চুলের সাথে যখন চিরুনি বা একটা কলম ঘষে আমরা যদি কাগজের টুকরার উপর ধরি, তাহলে কাগজের টুকরাটা কলম বা চিরুনির সাথে লেগে যায়। তো এটা হচ্ছে তড়িৎচুম্বক বলের কারণে হয়। তো এখানে চুলের মাধ্যমে আদান-প্রদান হয়ে তখন ওই যে একটা ইলেকট্রিক চার্জের সৃষ্টি হয় কলম বা চিরুনির মধ্যে। তো এটা হচ্ছে আমাদের একটা তড়িৎচুম্বক বলের উদাহরণ। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বক বল থেকে কম শক্তিশালী। অর্থাৎ কিন্তু মহাকর্ষ বলের থেকে আবার বেশি শক্তিশালী। এটা এরকম লিখতে পারি আমরা মহাকর্ষ দুর্বল নিউক্লিয় বল আর গ্রেটার দ্যান তড়িৎচুম্বকীয় বল। এইটার ক্ষেত্রে আমাদের যে পাল্লা সেটা হচ্ছে 10⁻18 মিটার। অর্থাৎ এটা কাজ করে এইটুক দূরত্বের মধ্যে। এর বাইরে গেলে এটা কাজ করে না। অর্থাৎ এটা খুবই কম দূরত্বের মধ্যে কাজ করে। আর এটার ক্ষেত্রে আমাদের একটা উদাহরণ হতে পারে যেটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ থেকে নিষ্ক্রিয় নিস এ তেজস্ক্রিয় পদার্থ থেকে এগুলো আরকি নির্গত হয়। তো এই তেজস্ক্রিয় পদার্থ থেকে কোনো কিছু যখন নির্গত হয় তখন এর দুর্বল নিউক্লিয় বলের কারণে নির্গত হয়। যেমন পদার্থ থেকে বিটা রশ্মি হয় এই বলের কারণে। এরপর আমাদের লাস্টলি যে মৌলিক বল আছে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তো এই বলটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের মধ্যের অর্থাৎ একটা পরমাণু থাকে, পরমাণুর মাঝে একটা নিউক্লিয়াস থাকে। তো এই নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্লাস আধান আর বাইরে থাকে হচ্ছে মাইনাস আধান। তো এখানে প্লাস থাকে, এখানে মাইনাস থাকে আর ভিতরে হচ্ছে আমাদের নিউট্রন থাকে। তো এই যে নিউক্লিয়াসের ভিতর নিউক্লিয়াসের ভিতর প্রোটন ও নিউট্রন মধ্যকার আকর্ষণ বল। এটা অনেক শক্তিশালী একটা বল। তো এইটার ক্ষেত্রে আমাদের যে পাল্লা সেটা হচ্ছে 10⁻⁻15 মিটার। এটার পাল্লাও অনেক কম। এটা হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী বল পৃথিবীর। তো এইগুলো হচ্ছে আমাদের থিওরির জন্য লাগে, ক, এর জন্য লাগে বা এমসিকিউতেও এগুলো পাল্লা জিজ্ঞেস করে অনেক সময়। এরপরে আমাদের যেটা হচ্ছে বলের সাম্যাবস্থা ও অসাম্যাবস্থা। অর্থাৎ একটা বস্তুর উপর তো বিভিন্ন ধরনের বল প্রয়োগ হইতে পারে, তাই না? যেমন একটা ধরো একটা বই। এবার আমরা এদিক থেকে একটা ধাক্কা দিতে পারি বা এদিক দিয়ে বইটাকে টানতে পারি। উপর থেকেও বইটাকে সুতা দিয়ে টানতে পারি। তো এই যে অনেকগুলো বল ক্রিয়েট করার পর সাম্যাবস্থায় থাকা মানে হচ্ছে এটাকে স্থির অবস্থায় থাকতে হবে। তখন এর সাম্যাবস্থা বোঝাবে। তো যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে অনেক ধরনের বল একসাথে প্রয়োগের পরে তখন সেটাকে বলা হচ্ছে বলের সাম্যাবস্থা। আমরা হচ্ছে ২য় অধ্যায়ে পড়ছি যে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই না? তো বলের একটা দিক আছে, একটা মান আছে। এবার আমি যদি বলটাকে এই দিক থেকে প্রয়োগ করি, তাহলে ধরলাম এটা হচ্ছে A। আবার আমরা যদি বিপরীত দিকে সেম পরিমাণ বল ক্রিয়েট করি, তাহলে সেটা হচ্ছে -A। তো এই ২ টা কাটাকাটি হয়ে কি হয়? 0 হয়। অর্থাৎ এটা এই বস্তুটা যদি এই ২ টা বল ক্রিয়েট হয়, তাহলে এটা হচ্ছে 0 অবস্থায় থাকবে। অর্থাৎ সাম্যাবস্থায় থাকবে। তো এরাই হচ্ছে আমাদের সাম্যাবস্থার ইয়া। এবার
ধরো একটা সুতার সাথে তুমি একটা বল লাগাই রাখছো, তাই না? তো এখানে বলের উপর একটা ওয়েট কাজ করবে নিচের দিকে, অর্থাৎ ওজন একটা বল, ওজনও কিন্তু একটা বল, তো এই ওজন হচ্ছে নিচের দিকে কাজ করবে, আর উপরের দিকে হচ্ছে দড়ির টান বল কাজ করবে। তো এই দুইটা কাটাকাটি হয়ে বলটায় যে সাম্যাবস্থায় থাকবে, এটাই হচ্ছে একটা বলের সাম্যাবস্থার নিয়ম। আবার তোমাদের বইতে আরেকটা উদাহরণ দেওয়া আছে, যেমন একটা বই, এটার ক্ষেত্রে নিচে কাজ করে কি এটার ওয়েট, আবার এই দিক থেকে একটা টান কাজ করবে, ধরে এখান থেকে একটা T1 আর এখান থেকে একটা T1, দুইটা টান বল আর কি। তো এই তিনটার বলের কারণে যখন বইটা সাম্যাবস্থায় থাকে তখন এটাকে বলা হচ্ছে বলের সাম্যাবস্থা। এবার যদি কোনো কারণে এই টান বলটা বেশি হয়ে যায়, তখন এই দড়িটা ছিঁড়ে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে বলের অসাম্যাবস্থা। আর এটা হচ্ছে বলের সাম্যাবস্থা। এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে ভরবেগ। তো ভরবেগ হচ্ছে বেসিক্যালি ভর এবং বেগের গুণফল। এটাকে আমরা প্রকাশ করেছি পি দিয়ে। তো এবার দেখো ভর হচ্ছে পে স্কেলার, তাই না? আর বেগ হচ্ছে আবার একটা ভেক্টর। তো দুইটা রাশির গুণফল যখন একটা ভেক্টর একটা স্কেলার, তখন ওই রাশিটাও একটা ভেক্টর রাশি হবে। অর্থাৎ পি সমান সমান ভর মানে কি এম আমরা জানি, আর ভি হচ্ছে বেগ, অর্থাৎ এটা হচ্ছে এম ভি, যা একটা ভেক্টর রাশি। এবার তোমরা বলতে পারো যে এইখানে দুইটা রাশিকে একসাথে করে গুণ করে একটা আলাদা রাশি না বানায় আলাদা আলাদা করে হিসাব করলেই তো হতো। কিন্তু সব এটা সব বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে, কিন্তু আমরা জানি আলোর যে ফোটন কণা আছে, কোনো ভর নাই, কিন্তু এর ভরবেগ আছে। তো এই একটা ক্ষেত্রে আর কি ভরবেগে যদি আলাদা একটা রাশি না বানাই তাহলে কাজ করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা জানতে পারি যে ভর কি? ভরবেগ হচ্ছে ভরবেগ, একটা বস্তুর ভর এবং তার বেগের যে গুণফল সেটাই হচ্ছে আমাদের ভরবেগ বলতেছি। এটার ক্ষেত্রে একক হবে হচ্ছে, ভরের একক কি কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর এটার মাত্রা হলো এম এল টি ইনভার্স 1। তো এগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে অনেক সময়। এবার ভরবেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এটা যেহেতু পি, তো এটার মাইনাস পিও হতে পারে। এবার ধরো একটা বল 10 মিটার পার সেকেন্ড বেগে 10 কেজির বস্তু দেয়ালে আঘাত খেয়ে বিপরীতে 10 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। ভরবেগ কত, বা ভরবেগের পরিবর্তন কত যদি চাই? পরিবর্তন আর কি বিয়োগফল চাইছে। তো ফার্স্টে কি m1 v1 মাইনাস, যেহেতু এবার এটা একটা ভেক্টর রাশি তো এটা প্লাস মাইনাস হবে, যেহেতু এটা দেয়ালে আঘাত খেয়ে বিপরীতে ফিরে আসছে, তো এটা হচ্ছে মাইনাস m2, বা m তো সেমই আছে, m আর m2 লেখা লাগবে না, m1 v2, তাই না? এই ক্ষেত্রে হবে হচ্ছে 2
আর ভিও সেম আছে, অর্থাৎ 2mv লিখলেও হয়, কারণ ভিও আগে ছিল 10, এখনো 10। এক্ষেত্রে হবে হচ্ছে 2 × 10 × 10 আচ্ছা 200 কেজি পার মিটার পার সেকেন্ড। তো একটা নর্মাল একটা আর কি সূত্র দিয়ে একটা ম্যাথ দেখাইলাম। এরপরে আসে হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষটা কি? ধরো একটা সরলরৈখিক পথে একটা বস্তু যাচ্ছে, এটার একটা বেগ আছে, আরেকটা বস্তু যাচ্ছে, এটারও একটা বেগ আছে। এবার এটা আর কি সরলরৈখিক পথে যদি এটার বেগের মানে একটু তারতম্য হয়, অর্থাৎ বেগের আলাদা থাকে, অর্থাৎ এটা একটু বেশি, এটা একটু কম, তখন এটা হচ্ছে সংঘর্ষে লিপ্ত হবে। তো এইখানে আমাদের কিছু সূত্র এখান থেকে সমীকরণ বানানো যায়, অর্থাৎ সংঘর্ষের যে সংরক্ষণশীলতা সেটা আমরা এখান থেকে বের করতে পারি। সেটা হচ্ছে ধরো এই বস্তুটার ক্ষেত্রে ভর হচ্ছে m1 আর এটার ক্ষেত্রে ভর হচ্ছে m2। এটার আদি বেগ ছিল হচ্ছে u1, এটার আদি বেগ ছিল হচ্ছে u2। তো এই দুইটা সম্মিলিত যে আদি ভরবেগ সেটা হবে হচ্ছে m1 u1 প্লাস m2 u2। আবার সংঘর্ষের পরে ধরলে এটা তো m1 ছিল, আর এটা হবে হচ্ছে ধরো এই সংঘর্ষের পরে এইটা হচ্ছে এইটা এদিকে যাবে v1 বেগে, এইটা এইদিকে যাবে হচ্ছে v2 বেগে। কিন্তু এদের ভর সেম থাকবে, m1 m2। তো সংঘর্ষের পরে এদের সংঘর্ষের পর ভরবেগ m1 v1 প্লাস m2 v2। এবার সংঘর্ষের সংরক্ষণশীলতা থেকে আমরা যে সমীকরণ পাই সেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2। তো এটা আমরা কি বলবো? ভরবেগের সংরক্ষণশীলতা। m1 u1 প্লাস m2 u2 from m1 v1 প্লাস m2 v2। অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়? সংঘর্ষের পূর্বে এদের যে ভরবেগের যোগফল ছিল, সংঘর্ষের পরে এদের ভরবেগের যোগফল সমান হবে। তো এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। তো এইখানে সংঘর্ষের ক্ষেত্রে আরেকটা সংরক্ষণশীলতা থাকে, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। তো শক্তি সংরক্ষণশীলতা কি এখানে আমাদের পরের অধ্যায়ে একটা যে সূত্র আছে সেটা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে সূত্র। আমরা গতিশক্তির ক্ষেত্রে একটা সূত্র জানি, সেটা হচ্ছে ইকে সমান হাফ mv²। তো এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে, এটা জাস্ট তোমরা একটু জেনে রাখো। সেটা হচ্ছে হাফ m1 u1² অর্থাৎ আদি গতিশক্তি যোগফল m2 u2² সমান সমান হাফ m1 v1² প্লাস হাফ m2 v2²। অর্থাৎ এই ক্ষেত্রে যদি গতিশক্তি ছাড়া অন্য কোনো শক্তির বিনিময় না হয়, তাহলে সংঘর্ষের আগে গতিশক্তির যোগফল, সংঘর্ষের পরে গতিশক্তির যোগফল সেম থাকবে। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। তো এইগুলো দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ আছে। এরপরে আমাদের এখানে একটা সুন্দর সূত্র আমরা জেনে নিতে পারি। সেটা হচ্ছে এই যে এই V1 আর V2 বের করার জন্য একটা স্পেসিফিক সূত্র আছে। এগুলো আমাদের ডিরেক্ট সূত্র হিসেবে বসায় দিলে আমাদের ম্যাথ করতে সুবিধা হয়। তো এটা একটু বড় সূত্র, তো আমরা এটা এভাবে মনে রাখতে পারি। তো ফার্স্ট একটা দাগ দিবা, এরপর প্লাস দিয়ে আবার একটা দাগ দিবা। নিচে দুই ক্ষেত্রে m1 প্লাস m2, এখানেও m1 প্লাস m2।
তো এখানে যেহেতু v1, তো এখানে m1 থাকবে, m1 মাইনাস m2 ইনটু u1। আর এখানে থাকবে হচ্ছে 2m2 u2। তো এখানে v1 থাকলে এখানে m1 থাকবে, এখানে v2 থাকলে এখানে m2 থাকবে। আবার সেম এখানেও m1 প্লাস m2 নিচে প্লাস এখানেও m1 প্লাস m2। এখানে যেহেতু v2 তাহলে এখানে m2 থাকবে, m2 মাইনাস m1 ইনটু এখানে v2, তার মানে এখানে ফার্স্টে থাকবে u2। এরপর এখানে থাকবে 2, এখানে v2, এখানে m1 u1, অর্থাৎ উল্টা থাকবে এখানে। তো এই ২ টা সূত্র যদি তোমরা একটু মনে রাখতে পারো তাহলে আমাদের ম্যাথ করার সময় অনেক কাজে আসবে আরকি। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নিউটনের ২য় সূত্র। তো নিউটনের ২য় সূত্রতে এখানে কি বলা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। অর্থাৎ কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? এবার আমরা একটু এটাকে ভাঙি। হ্যাঁ, ফার্স্টে কি বলা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ m1 v1, আরেকটা হচ্ছে m2 v2। তো ফার্স্টে যদি এখানে m1 v1 থাকে একটা ভরবেগ, পরে কিছুক্ষণ পরে যে বেগ বৃদ্ধির কারণে m2 v2 হয়, তাহলে এই দুইটার মাঝে যে বিয়োগফল সেটাই হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন। অর্থাৎ এটা কি ডেল টি, বস্তুর ভরবেগের পরিবর্তন। এবার এটার হার কিভাবে বের করব? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হবে হচ্ছে m1 v1 মাইনাস m2 v2 ডিভাইডেড বাই টি। তো সময় দিয়ে ভাগ করে দিলে এটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণে ভরবেগের পরিবর্তন হইছে। এরপরে এই যে জিনিসটা, এইটা হচ্ছে আমাদের কিসের সাথে সমানুপাতিক হবে? প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা বল মানে হচ্ছে আমাদের বলকে প্রকাশ করি F দিয়ে। তার মানে এইটা সমানুপাতিক হবে হচ্ছে F এর সাথে। F সমানুপাতিক m1 v1 মাইনাস m2 v2 ডিভাইডেড বাই t। এখানে দেখবা এখানে কিন্তু বস্তুটা সেম, খালি বেগের পরিবর্তন হচ্ছে। তার মানে এখানে m1 আর m2 সেম থাকবে। এরপর এটাকে যদি আমরা একটু কমন নিই, v1 মাইনাস v2 ডিভাইডেড বাই t, যে এইটুকু মানে আমরা জানি এটা হচ্ছে ত্বরণ, তাই না? তো এখান থেকে আমরা লিখতে পারি এইভাবে F সমানুপাতিক ma। a একটা ভেক্টর রাশি, F ও একটা ভেক্টর রাশি। এইবার দেখো, আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠায় একটা সমীকরণ বানাইতে চাই তাহলে এটাকে লিখতে হবে এরকমভাবে F সমান একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। যখন আমরা একটা সমানুপাতিক চিহ্ন উঠাই তখন আমাদের একটা ধ্রুবক কনস্ট্যান্ট আনতে হয় K, আর হচ্ছে ma। এবার এই ক্ষেত্রে আমাদের এই K এর মানটা আমাদের সায়েন্টিস্টরা বের করে রাখছে, এটা হচ্ছে 1। তো এখানে আমাদের যে 1 বসায় দিলে F এর যে সূত্র সমীকরণ একটা আসে এটা হচ্ছে ma। তো এটা হচ্ছে আমাদের ফিজিক্সের অনেক ইম্পোর্টেন্ট একটা সূত্র। এটা দিয়ে পরবর্তীতে অনেক আবিষ্কার করা হইছে অনেক কিছু। তো এইটা আমাদের মনে রাখতে হবে। তো এইবার আমরা জানি যে হচ্ছে আমরা নিউটনের ফার্স্ট যে সূত্র সেটার থেকে আমরা বলের একটা সংজ্ঞা পেয়েছিলাম। যে বল কাকে বলে বা বলের একটা ধারণা পাইছি, কনসেপ্ট পাইছি। তো এইবার ২য় সূত্র থেকে আমরা জানতে পারলাম যে বলটা কিভাবে পরিমাপ করতে হয়। অর্থাৎ বলের একটা সমীকরণ বা সূত্র একটা আবিষ্কার করলাম। তো এখান থেকে আমরা বলকে বিভিন্নভাবে পরিমাপ করতে পারবো। এরপরে আমরা বলের যে আমাদের একক সেটা হচ্ছে আমাদের নিউটন। যেহেতু এটা নিউটন আবিষ্কার করছে তাই তার নামে এটার একক দেওয়া হয়েছে, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি, m মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বলের ক্ষেত্রে যে মাত্রা সেটা হচ্ছে m l t ইনভার্স 2। এটা হচ্ছে বলের মাত্রা। তো এইগুলো দিয়ে আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন ম্যাথ দেখবো বইয়ের থেকেই কিছু। তো আশা করি এইগুলো তোমরা বুঝতে পারবে। যদি কিছু না বুঝতে পারো তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।